আপনাদের যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, তাহলে সকলে উত্তরে বলবেন জেফ বেজোস, বিল গেটস বা এলন মাস্কের নাম। কিন্তু এমন একজন ধনী ব্যক্তি ছিলেন যার কাছে এরা কিছুই না। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এবং মুসলিম শাসক মানসা মুসা সম্পর্কে। কিছুদিন আগে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে বিলিয়নারের তালিকা। সেই তালিকায় সেরা ধনী হয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। 131 বিলিয়ন বা 13,100 কোটি ডলার সম্পদের মালিক বেজোস। তবে সর্বকালের সেরা ধনী মানসা মুসার সম্পদের কাছাকাছিও তিনি নেই। 14 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে ধস নামে। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায়, তাতে আসলে তিনি কতটা সম্পদশালী এবং ক্ষমতাশীল ছিলেন তা ধারণা করাও কঠিন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রুডলফ বুচওয়ার বলেন, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব তার চেয়েও ধনী ছিলেন মানসা মুসা। 2012 সালের একটি মার্কিন ওয়েবসাইটে সেলিব্রিটি নেট ওয়ার্থ তার মোট সম্পদের মূল্য 40,000 কোটি ডলার বলে একটি ধারণা দেয়। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেওয়া সম্ভব না। 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে। উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল প্রায় 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নিজার, সেনেগাল, মৌরাতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসেবে মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল মানসা মুসার। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মালি সাম্রাজ্য স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সে অবস্থার পরিবর্তন হতে শুরু করল। বলা হয় 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মুসা। তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রী পরিষদ, কর্মকর্তা, সৈনিক, কবি, ব্যবসায়ী, উটচালক এবং 12,000 দাসদাসী। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের একজন দাসের গায়েও স্বর্ণখচিত পারস্যের শিল্পের জামা পরিহিত ছিল। শহরের সাথে চলছিল শত শত উটের বহর, যার প্রতিটির পিঠে ছিল শত শত কেজি খাঁটি স্বর্ণ। দেখার মতো দৃশ্য ছিল সেটি। সেই দেখার মতো মানুষ পাওয়া গেল যখন পুরো দলটি কায়রোতে পৌঁছল। কায়রোতে মানসা মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ কেটেছিল যে তার ভ্রমণের 12 বছর পর যখন আল উমারি শহরটিতে যান, তখন মানুষের মুখে মুখে ছিল মানসা মুসার শ্রুতিবাক্য। কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়। অর্থনীতি একেবারে ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান smartasset.com এর এক হিসেবে মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয়, তাতে পুরো মধ্যপ্রাচ্য তৎকালীন সময়ে 150 কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। 1375 সালের
একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুর ওপর একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকার ছবি দেখা যায়। তিনিই ছিলেন মানসা মুসা। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকটু দেখতে আসা শুরু করেন। 19 শতকেও টিম্বাকটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রে অনুপ্রেরণা দেন, স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থ দান করেন। অল্প সময়ের মধ্যেই টিম্বাকটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় সাঙ্কোর বিশ্ববিদ্যালয় নামে। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষার প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়, যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষই জানতে পেরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ইতিহাস লেখে বিজয়ীরা। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারে। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপীয়দের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার কফিনের শেষ ফেরে। মধ্যযুগের ইতিহাসকে এখনও অনেকটা পশ্চিমা ইতিহাস হিসেবেই দেখা হয়। মানসা মুসার কাহিনী কেন এতটা প্রচারিত নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ব্লক মিউজিয়ামের পরিচালক লিসা করিন গ্রাজিও, কয়েকশো বছর পরে না এসে মানসা মুসার সময়ে মালি যখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে সবার শীর্ষে ছিল, তখন যদি ইউরোপীয়রা আফ্রিকায় আসতো তাহলে হয়তো পুরো বিষয়টাই অন্যরকম হতো। এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।